আচ্ছা শুরু করে দিই। হ্যাঁ, আজকে হচ্ছে হোয়াইট ব্লাড সেল। গত ক্লাসে রেড ব্লাড সেল পাওয়া হয়েছিল, আজকে হচ্ছে হোয়াইট ব্লাড সেল, ডাব্লিউবিসি। এখন এটা আমাদের খুবই দরকার, কারণ আমরা সবাই জানি যে করোনা ভাইরাসের কথা। যখনই কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের বডিতে ঢোকে, তখনই সবার আগে কে প্রোটেকশন দেয়, ডিফেন্স করতে যায় সবার আগে কে? এই হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল থেকে আরবিসির মতো অত ডিটেল অনেক কিছু জানতে হয় না, মানে জাস্ট ফিজিওলজি রিলেটেড কিছু জিনিসই জানতে হয়, বেশি বড় না, ছোট, বেশিক্ষণ লাগবে না। তো প্রথমে যেটা জানতে হয় যে সেলগুলো কি কি আছে। হোয়াইট ব্লাড সেল আমাদের ব্লাডে কয় ধরনের আসছে বা কি কি আসছে, এটাকে কিভাবে ক্লাসিফাইটা করি আমরা। যেহেতু অনেকগুলো সেল আসছে, আরবিসিতে যেমন একটাই ছিল, কোনো টাইপ ছিল না, এখানে আবার কয়েক ধরনের টাইপের সেল থাকে। তো সেগুলোকে মরফোলজিক্যাল বেসিসে প্রেজেন্স অফ গ্র্যানিউল, সাইটোপ্লাজমে গ্র্যানিউল আছে কিনা সেটার উপর বেসিস করে দুভাবে ক্লাসিফাই করা হয়। একটা হচ্ছে গ্র্যানুলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। গ্র্যানুলোসাইটের মধ্যে তিনটা, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, আর অ্যাগ্রানুলোসাইট হচ্ছে লিম্ফোসাইট আর মনোসাইট। এই ক্লাসিফিকেশন কিন্তু ফ্রিকোয়েন্টলি ইন্টারে আসে। ইন্টারে তোমরা অনেক দেখছি আমি যে উল্টাটা লিখে আসো, ঠিক আছে, যে অ্যাগ্রানুলোসাইটের জায়গায় নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল লেখো, আবার গ্র্যানুলোসাইটের জায়গায় লিম্ফোসাইট, মনোসাইট লিখে আসো। এত সোজা একটা জিনিস, তারপরে হচ্ছে পরীক্ষায় যে ভুল হয়ে যায়। তো এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু একদমই বেসিক। ভাইভাতে অনেকে উল্টাপাল্টা বলো, তবে এই জিনিস যদি ভাইভাতে ভুল বলো তাহলে কিন্তু পাস করার চান্স খুব কম, ঠিক আছে। তো সেটা খেয়াল রাখতে হবে যেন উল্টাপাল্টা না হয়। গ্র্যানুল কোনগুলোতে আছে আর কোনগুলোতে নাই সেটা সবসময় মনে রাখতে হবে। তারপর নেক্সট যেটা জানতে হয় যে ডাব্লিউবিসির কাউন্ট। ডাব্লিউবিসির কাউন্টের ক্ষেত্রে কিছু আলাদা আছে অন্যান্য সেলের ক্ষেত্রে। এখানে বেশ কয়েকটা কাউন্টের ডেফিনেশন আছে এবং সেগুলো কাউন্ট কত সেগুলো জানতে হয়। তো সবার প্রথমে যেটা নর্মাল, যে টোটাল কাউন্ট, টোটাল ডাব্লিউবিসি সেল আমাদের বডিতে কতটুকু আছে, এটা আমরা সবাই জানি মোটামুটি, কারণ সবারই কখনো না কখনো টোটাল কাউন্ট করা হয়েছে। তো হচ্ছে 4000 থেকে 11,000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। তো টোটাল কাউন্টটা কি? ইট ইজ দ্য total number of white blood cell per unit volume of blood. Total number of white blood cell per unit volume of blood, এটা হচ্ছে টোটাল কাউন্ট। সেটা কত? নর্মাল হচ্ছে 4000 থেকে 11,000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। নেক্সট যেটা জানতে হয় সেটা হচ্ছে হোয়াট ইজ ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডাব্লিউবিসি। ডাব্লিউবিসির ডিফারেন্সিয়াল কাউন্টটা কি? এটা কিছু না, এটা হচ্ছে পার্সেন্টেজ। ইন্ডিভিজুয়াল হোয়াইট ব্লাড সেল পার্সেন্টেজে, মানে 100 সেল পার 100 ব্লাড সেলের মধ্যে কতটুকু থাকতেছে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট। তাহলে এটা কি? ইট ইজ দ্য পার্সেন্টেজ অফ অ্যান ইন্ডিভিজুয়াল সেল পার 100 হোয়াইট ব্লাড সেল, ঠিক আছে। আর অ্যাবসলিউট কাউন্টটা কি? অ্যাবসলিউট কাউন্ট হচ্ছে টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়াল হোয়াইট সেল, টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়াল হোয়াইট সেলস পার ইউনিট ভলিউম অফ ব্লাড। তো পরীক্ষাতে এগুলো জিজ্ঞাসা করা হয়, তো হোয়াট ইজ ডিফারেন্সিয়াল কাউন্ট, হোয়াট ইজ অ্যাবসলিউট কাউন্ট, এই দুটা কোনটা কি সেটা জিজ্ঞেস করা হয়। তাহলে এখানে তিনটা কাউন্ট বলছি আমি, একটা হচ্ছে টোটাল কাউন্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট, আর একটা হচ্ছে অ্যাবসলিউট কাউন্ট। তোমরা দেখবা যদি কখনো কারো হয়ে পড়ে থাকে, ইনভেস্টিগেশন থাকে টিসি লেখা থাকে, হ্যাঁ, টিসি মানে হচ্ছে টোটাল কাউন্ট, ডিসি হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট। মেইনলি পার্সেন্টেজে দেওয়া হয়, অ্যাবসলিউট কাউন্ট ভাবে দেওয়া হয়। নেক্সট আসলে যেটা হচ্ছে ভ্যালুগুলো, যে ডিফারেন্সিয়াল কাউন্ট আর অ্যাবসলিউট কাউন্ট কত, এটা মুখস্থ করার জিনিস, বোঝার কিছু নাই। এটা স্যামসং রাইটসে আসছে, স্যামসং রাইটস থেকেই পড়বা তোমরা এটা। সবগুলো দেখো কোনটা কত পার্সেন্ট থাকে। সব থেকে বেশি থাকে হচ্ছে নিউট্রোফিল 50 to 70%, তারপর লিম্ফোসাইট, তারপরে যে বাকিগুলো। এটা জাস্ট মুখস্থ একটা জিনিস, কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বোঝার কিছু নয় দেখে স্কিপ করা যাবে না, কারণ এটা রিটেনে ফ্রিকুয়েন্ট কোশ্চেন, রিটেনে খুবই ফ্রিকুয়েন্টলি আসে, যে ডিফারেন্সিয়াল কাউন্ট আর অ্যাবসলিউট কাউন্ট অফ ডাব্লিউবিসি সবসময় আছে রিটেনে। নেক্সট যেটা সিনথেসিস, হোয়াইট ব্লাড সেলের সিনথেসিস। এখানে দেখো যে প্রতিটা সেল, আমরা যে বললাম নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, সবগুলোর আলাদা আলাদা স্টেপ আছে। তো এখানে পরীক্ষায় এইভাবে পুরোটা আসবে না, এখানে সবগুলো একসাথে দেখানো হয়েছে। এর পাশে লিম্ফোসাইটটা আলাদা হয়, আর মাইলোসাইট থেকে, মাইলোব্লাস্ট থেকে বাকিগুলো আসে। পরীক্ষায় হয়তো আসতে পারে যে রাইট ডাউন দ্য স্টেপস অফ নিউট্রোফিল সিনথেসিস অথবা বেসোফিল সিনথেসিস, এভাবে আসতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো আমি এখানে বলে দিচ্ছি, এটা তোমাদের গাইডলাইনের ছবিটা আছে, দেখবা তোমরা। তো প্রথমে প্রিকার্সর সেলটা কি? প্রিকার্সর সেল হচ্ছে মাইলোব্লাস্ট, হ্যাঁ,
মাইলোব্লাস্ট থেকে কি আসে? প্রোমাইলোসাইট। প্রোমাইলোসাইট এই পাশে যেটা চলে গেছে এটা হচ্ছে প্লেটলেট, এটা তোমাদের এখানে লাগবে না। তো প্রোমাইলোসাইট থেকে আমরা যদি নিউট্রোফিলের স্টেজ গুলো দেখি বা স্টেপ গুলো দেখি তাহলে দেখো কি প্রথমে প্রোমাইলোসাইট, তারপরে কি নিউট্রোফিল, মাইলোসাইট, ঠিক আছে। তারপর হচ্ছে ইয়ং নিউট্রোফিল, মেটামাইলোসাইট, তারপর ব্যান্ড নিউট্রোফিল, মেটামাইলোসাইট, আর সবার শেষে হচ্ছে পলি মরফো নিউক্লিয়ার নিউট্রোফিল। এটা গেল হচ্ছে নিউট্রোফিলের ক্ষেত্রে। আবার যদি আমরা ইওসিনোফিলের ক্ষেত্রে দেখি তাহলে কি দেখো প্রথমে এই একই, প্রথমে হচ্ছে মাইলোব্লাস্ট, তারপর হচ্ছে প্রোমাইলোসাইট, তারপর নেক্সট হচ্ছে ইওসিনোফিল, মাইলোসাইট, তারপর ইওসিনোফিল, মেটামাইলোসাইট, সবার শেষে হচ্ছে পলিমরফো নিউক্লিয়ার ইওসিনোফিল। বেসোফিলের ক্ষেত্রেও তাই, প্রথমে হবে হচ্ছে মাইলোব্লাস্ট, তারপর প্রোমাইলোসাইট, সেখান থেকে হচ্ছে বেসোফিল মাইলোসাইট, পলিমরফো নিউক্লিয়ার বেসোফিল। আর এই পাশে যেটা সেটা হচ্ছে মনোসাইটের স্টেজ গুলো, এখানে আলাদা কোনো নাম নেই, এখানে জাস্ট ইভলিউশনটা দেখানো হয়েছে যে সেলটা কিভাবে ইভলিউশন হয়, সরাসরি মাইলোব্লাস্ট থেকে মনোসাইট তৈরি হয়। মনোসাইটটা যখন টিস্যুতে অনেকদিন থাকে এবং লার্জ সেল হয়ে যায় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ কথাটা পরে অনেকবার আসবে, ওই জন্য এখনো বলে দিলাম যে হোয়াট ইজ ম্যাক্রোফেজ, ঠিক আছে। যে ম্যাক্রোফেজটা কি? ম্যাক্রোফেজ হচ্ছে যে আমার যখন মনোসাইটটা টিস্যুতে স্টোরেজ হিসাবে অনেকদিন থাকে, লাস্ট স্টেজে এবং অনেকগুলো সেল মিলে একটা বড় সেল তৈরি করে, সেটা হচ্ছে ম্যাক্রোফেজ। আর এই পাশে হচ্ছে লিম্ফোসাইটের জেনেসিস। তো লিম্ফোসাইটটা যেহেতু মেইনলি ইমিউনিটির সাথে কনসার্ন, ওই জন্য এখানে অতটা ডিটেলস আমরা পড়ি না। ওটা হচ্ছে বরং বলতে গেলে এখন তোমাদের যে সিলেবাস আর কি, যেটা রিভাইজড নতুন সিলেবাস, সেখান থেকে ইমিউনিটিটা পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের ইমিউনিটি এখন আর করতে হয় না, ওটা পরে 4th ইয়ারে গেলে মাইক্রোবায়োলজিতে পড়াবে। ওই জন্য লিম্ফোসাইট নিয়ে অত ডিটেলস আমরা যাবো না বা ওটা ফাংশন নিয়ে যাবো না। মেইনলি এই পাশে যে ডিফেন্স, যেটা ইনফেকশনের এগেইনস্টে যে ডিফেন্সটা দিচ্ছে সেটাই পড়া হবে, ইমিউনিটি তোমাদের লাগবে না, কারণ ওটা এখন তোমাদের সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে সিনথেসিস গেল। সিনথেসিসে বললাম যে এইভাবে আসতে পারে যে নিউট্রোফিলের স্টেপ গুলো, সিনথেসিসে নিউট্রোফিলের স্টেপ গুলো লিখো বা বেসোফিল বা ইওসিনোফিল, মেইনলি নিউট্রোফিলটাই আসে। তারপর যেটা খুবই ইম্পর্টেন্ট, মরফোলজি। সবাই প্র্যাকটিক্যাল খাতায় ভুল করে রাখো, মরফোলজি খুবই ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে কি ডাক্তার হবো তাই না, মেইন কাজ কি যে চিকিৎসা দিতে হবে, চিকিৎসার আগে কি করতে হবে? ডায়াগনোসিস করতে হবে। তো ডায়াগনোসিসের আগে জানতে হবে তো আমাদের যে ইনফেকশনের এগেইনস্টে যে সেলগুলো আমাদের মেইনলি প্রোটেকশন দিচ্ছে সেগুলো আসলে দেখতে কেমন, মাইক্রোস্কোপে যদি আমরা দেখি তাহলে দেখতে কেমন, সেটা যদি না জানি তাহলে তো কোনো কিছুই হলো না, প্রথমে গোড়াতেই বলো, তাই না? তো এখন দেখো আমি যে পয়েন্টগুলো বলবো এগুলো বললেই হবে, খুবই ইম্পর্টেন্ট, এগুলো কখনোই ভুল করা যাবে না, ঠিক আছে। প্রথমে দেখো নিউট্রোফিল। হ্যাঁ, নিউট্রোফিলের যদি আমরা বলি যে আইডেন্টিফিকেশন পয়েন্ট কি বা মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কি, প্রথমে বলতে হবে যে নিউক্লিয়াস। হ্যাঁ, আমরা তিনটা জিনিস কনসিডার করি, একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা গ্র্যানিউল, আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। গ্র্যানিউল মানে যে তিনটা সেল, গ্র্যানুলার সেল হচ্ছে গ্র্যানিউল, আর অ্যাগ্র্যানুলারের যেহেতু গ্র্যানিউল নাই তো সেক্ষেত্রে শুধু নিউক্লিয়াস আর হচ্ছে সাইটোপ্লাজম। তো নিউট্রোফিলের ক্ষেত্রে এখানে নিউক্লিয়াসটা কেমন হয়? মাল্টি লোব, 2 to 5 বা 2 to 6 লোব থাকবে, মেইনলি 2 to 5 মাল্টি লোব নিউক্লিয়াস থাকবে। আর গ্র্যানিউলটা হবে হচ্ছে ফাইন, একদমই ফাইন, ফাইন রেডিশ ব্রাউন গ্র্যানিউল, ফাইন রেডিশ ব্রাউন গ্র্যানিউল, এটা মনে রাখতে হবে, কখনোই বলা যাবে না যে রেডিশ ব্রাউন গ্র্যানিউল। তোমরা যখন আঁকাবা তখন কিভাবে আঁকাবা, এই গ্র্যানিউল কিভাবে দিবা? নিউট্রোফিলের ক্ষেত্রে জাস্ট পেন্সিল দিয়ে একটা টাচ করতে হবে, কোনো ওভারল্যাপিং বা কিছু করা যাবে না, গ্র্যানুল বোঝাই যায় না, এই টাইপের গ্র্যানুল থাকবে, যে ফাইন রেডিশ ব্রাউন গ্র্যানুল। আর সাইটোপ্লাজমটা কেমন হয়? এখানে দেখো সাইটোপ্লাজমটাতে একটা কেমন ক্লিয়ার অ্যাশ টাইপের কালার আসছে। সাইটোপ্লাজমের কালার আসলে ডিপেন্ড করে স্টেইনিং এর উপর, যে ধরনের স্টেইন ইউজ করা হবে সেটার উপর মেনলি ডিপেন্ড করে। তবে এখানে যে গাইডনের যে ছবিটা আছে দেখো, সেখানে সাইটোপ্লাজমটা একটু ক্লিয়ার বা অ্যাশ কালারের, অ্যাশ ব্লু টাইপের কালার। আর এখানে দেখো গাইডনের ছবিতে কিন্তু কোনো গ্র্যানুলি দেখানো হয়নি, এত ফাইন যে গ্র্যানুল দেখাই যাচ্ছে না। তাহলে কি বললাম যে মাল্টি লোবড নিউক্লিয়াস, ফাইন রেডিশ ব্রাউন গ্র্যানিউল, আর হচ্ছে ক্লিয়ার বা
অ্যাশ কালারের হচ্ছে সাইটোপ্লাজম হবে। তারপর নেক্সট হচ্ছে ইউসনোফিলি বলি আগে আমরা। ইউসনোফিলের নিউক্লিয়াস হবে হচ্ছে বাইলোবড। আর গ্র্যানুল কেমন হবে? রেড কোর্স গ্র্যানুল, অনেক মোটা মোটা। কোর্স মানে হচ্ছে মোটা মোটা। কি কালার হবে? রেড, একদম রেড, এখানে দেখা যাচ্ছে একদম ব্রাইট রেড কালার, রেড কোর্স গ্র্যানুল। আর সাইটোপ্লাজমটা দেখো এই যে পিঙ্কিশ কালার, সাইটোপ্লাজম হবে হচ্ছে পিঙ্কিশ কালার। তাহলে কি হবে এখানে? বাইলোবড নিউক্লিয়াস, রেড কোর্স গ্র্যানুল, আর হচ্ছে পিঙ্কিশ সাইটোপ্লাজম। তারপর নেক্সট হচ্ছে বেজোফিল। বেজোফিলেরও নিউক্লিয়াস হয় হচ্ছে বাইলোবড। আর এখানকার মতো এতটা কোর্স হবে না, কিন্তু গ্র্যানুল বোঝা যাবে। পার্পল কালারের গ্র্যানুল হবে, পার্পলিশ ব্লু, পার্পল ব্লু টাইপের গ্র্যানুল হবে, কিন্তু কোর্স একদম ইওসনোফিলের মতো কোর্স হবে না, কিন্তু বড় বড় গ্র্যানুলই থাকবে। আর এটা সাইটোপ্লাজমটা হবে হচ্ছে ব্লুইশ কালারের সাইটোপ্লাজম। তারপর নেক্সট হচ্ছে মনোসাইট। মনোসাইট জানো যে অ্যাগ্রানুলার, এখানে গ্র্যানুল থাকবে না, এখানে লার্জ নিউক্লিয়াস থাকবে। সেটা কি কেমন হবে শেপটা? হর্স শেপ অর কিডনি শেপ। এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে কিডনি শেপ অথবা হর্স শেপ নিউক্লিয়াস থাকবে। আর সাইটোপ্লাজমটা কেমন হবে? পেল ব্লু অথবা ক্লিয়ার, পেল ব্লু অর ক্লিয়ার সাইটোপ্লাজম। আর লিম্ফোসাইটের ক্ষেত্রে নিউক্লিয়াস হবে হচ্ছে একদম রাউন্ডেড নিউক্লিয়াস, আর সেলের ম্যাক্সিমাম পোর্শন অকুপাই করে থাকবে। রাউন্ডেড নিউক্লিয়াস অকুপাই ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য সেল, শুধু একটা থিন একটা রিম ফাঁকা থাকবে, ঠিক আছে, লিম্ফোসাইটের ক্ষেত্রে। আর এটারও সাইটোপ্লাজম একই, পেল ব্লু। তাহলে মরফোলজি কিন্তু ভুল করা যাবে না। মরফোলজি খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই 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 মনে রাখতে হবে। মরফোলজি কখনোই ভুল করা যাবে না, বিশেষ করে ইওসনোফিল আর নিউট্রোফিলের গ্র্যানুল কেমন হবে, নিউক্লিয়াস কেমন হবে, এটা কখনোই ভুল করা যাবে না। নেক্সট হচ্ছে ফাংশন, ঠিক আছে। ফাংশন হচ্ছে আমি ব্রড হেডিং এ লিখছি সবগুলো একবারে। দেখো মেইনলি ফাংশন, প্রতিটা সেলের আবার ইন্ডিভিজুয়াল ফাংশন আছে, কিন্তু মেইনলি যদি আমরা বলি যে ডাব্লিউবিসির ফাংশন কি কি, তাহলে এখানে আছে ফ্যাগোসাইটোসিস, ইমিউনিটি, অ্যালার্জিক রিয়াকশন, ব্লাড কোয়াগুলেশন আর অ্যান্টি হেলমিনথি। ফ্যাগোসাইটোসিস কারা করে? মেইনলি ফ্যাগোসাইটোসিস করে হচ্ছে নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ। নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ মেইনলি করে হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস সম্পর্কে পরে একদম অনেক ডিটেলস বলবো, সেটা আমি এখন আর বলছি না এটা। তারপর হচ্ছে ইমিউনিটি। ইমিউনিটি হচ্ছে মেইনলি লিম্ফোসাইট। ইমিউনিটি সম্পর্কে আমরা এখানে পড়বো না, কারণ বলছি যেটা তোমাদের সিলেবাস থেকে এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে। তবে ইমিউনিটি মেইনলি করে হচ্ছে, মেইনলি না, লিম্ফোসাইটই হচ্ছে ইমিউনিটির জন্য রেসপন্সিবল। তারপর নেক্সট যেটা দেখা হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন। অ্যালার্জিক রিয়াকশনের ক্ষেত্রে এখানে দুইটা জিনিস হয়। একটা হচ্ছে যে ইওসনোফিল হচ্ছে অ্যালার্জিক রিয়াকশনকে রিডিউস করে, আর বেজোফিল হচ্ছে অ্যালার্জিক রিয়াকশনকে বাড়ায়, ঠিক আছে। ইওসনোফিল কি করে? অ্যালার্জিক রিয়াকশনকে রিডিউস করে। কিভাবে করে? যখনই কোনো সেলে অ্যালার্জিক রিয়াকশন হয় তখন কি হয়, সেখানে যে মাস্ট সেল আর বেজোফিল আছে, যে আমরা জানি মেইনলি অ্যালার্জিক রিয়াকশনের যে দুটো সেল রেসপন্সিবল, মাস্ট সেল আর বেজোফিল, তারা একটা কেমিক্যাল ফ্যাক্টর রিলিজ করে, সেটা হচ্ছে ইওসনোফিল কেমোটেকটিক ফ্যাক্টর, মানে যেটা হচ্ছে ইওসনোফিলকে তাদের দিকে অ্যাট্রাকশন করবে, মানে যেখানে অ্যালার্জি হচ্ছে সেখানে ইওসনোফিল অ্যাট্রাক্টিভ হবে। অ্যাট্রাক্টিভ হয়ে কি করে? ইওসনোফিল থেকে কিছু জিনিস রিলিজ হয়, সেই জিনিসগুলো কি করে? ওই যে অ্যালার্জিক রিয়াকশনটা হয়েছিল সেটাকে হচ্ছে ডিটক্সিফাই করবে। তাহলে ইওসনোফিল কি করে? অ্যালার্জিক রিয়াকশনকে রিডিউস করে। ওই জন্য যখনই কোনো কারো অ্যালার্জিক রিয়াকশন হয়, অ্যাকিউট অ্যালার্জিক রিয়াকশন, তার যদি আমরা ব্লাড টেস্ট করি তাহলে দেখবা যে ইওসনোফিল কাউন্ট অনেক বেড়ে যায়। আর আরেকটা যেটা হচ্ছে, এটা বললাম যে ইওসনোফিল কি করে? অ্যালার্জিক রিয়াকশনকে রিডিউস করে। আর হচ্ছে বেজোফিল আমরা জানি যে মেইনলি এটা হচ্ছে অ্যালার্জিক রিয়াকশনটা ক্রিয়েট করে। কিভাবে করে? অ্যালার্জিক রিয়াকশনের জন্য আমাদের যে মেইনলি যে ইমিউনোগ্লোবিউলিনটা লাগে সেটা হচ্ছে কি? ইমিউনোগ্লোবিউলিন ই, ঠিক আছে। তো ইমিউনোগ্লোবিউলিন ই এর একটা টেন্ডেন্সি আসতে হচ্ছে বেজোফিলের সাথে বাইন্ড করার। তো সেই যখনই বেজোফিলের সাথে ইমিউনোগ্লোবিউলিন ই বাইন্ড করে তখন কি করে? বিভিন্ন ধরনের সাবস্টেন্স রিলিজ করে, যেমন হিস্টামিন, সেরোটোনিন, ব্র্যাডিকাইনিন, অ্যানাফাইলেকটিক ফ্যাক্টর। তো এই সাবস্টেন্স গুলো মেইনলি রেসপন্সিবল যে টিস্যু রিয়াকশনের জন্য বা যে অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে সেগুলোর জন্য, ঠিক আছে।
তাহলে এখানে অ্যালার্জিক রিঅ্যাকশনের ফাংশনের ক্ষেত্রে দুটো কথা বলছি, একটা হচ্ছে ইওসিনোফিল অ্যালার্জিক রিঅ্যাকশনকে কমাই দিবে, আর বেসোফিল হচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশন যেটা সেটা হচ্ছে তৈরি করবে। তারপর হচ্ছে ব্লাড কোয়াগুলেশন। ব্লাড কোয়াগুলেশনও বেসোফিলের জন্য হয়। বেসোফিল থেকে কি রিলিজ হয়? একটা হেপারিন রিলিজ হয়। আমরা সবাই জানি হেপারিন হচ্ছে একটা ব্লাড কোয়াগুলেটিং ফ্যাক্টর, যার কারণে ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে। অ্যান্টিহেলমিনথিক প্রপার্টি কার আছে? ইওসিনোফিলের। অ্যান্টিহেলমিনথিক মানে হচ্ছে প্যারাসাইটকে কিল করে। কিভাবে করে? ইওসিনোফিল থেকে কিছু হাইড্রোলাইটিক এনজাইম রিলিজ হয়। তারপর আরেকটা জিনিস রিলিজ হয় হচ্ছে মেজর বেসিক প্রোটিন, বাইন্ড করতে পারে, করে হাইড্রোলাইটিক এনজাইম রিলিজ করে সেই প্যারাসাইটটাকে কিল করে। তাহলে এগুলোই হচ্ছে অ্যাজ এ হোল ফাংশন: ফ্যাগোসাইটোসিস, ইমিউনিটি, অ্যালার্জিক রিঅ্যাকশন, ব্লাড কোয়াগুলেশন, আর হচ্ছে অ্যান্টি হেলমিনথিক। নেক্সট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা ডাব্লিউবিসির ক্ষেত্রে আমাদের ফিজিওলজিতে, সেটা হচ্ছে প্রপার্টিস। প্রপার্টিসটা কি জিনিস আসলে? যদি আমরা বলি যে ডাব্লিউবিসির প্রপার্টি, করোনা ভাইরাসে ঢুকলো, হ্যাঁ, করোনা ভাইরাস যদি ঢোকে তাহলে আমাদের কি বডি টেন্ডেন্সি, যে ডাব্লিউবিসি এখন সেটাকে ডিফেন্ড করতে যাবে, সে করোনা ভাইরাসটাকে কিল করতে যাবে। এখন এই যে ডাব্লিউবিসি কোথায় আছে? আসলে হচ্ছে ব্লাড ভেসেলের মধ্যে। ব্লাড, এটা তো ব্লাডের একটা অংশ, আসলে হচ্ছে ব্লাড ভেসেলের মধ্যে। আর করোনা ভাইরাস কোথায় ঢুকছে? আমাদের টিস্যু স্পেসে, দুটা সেলের মাঝখানে। এখন এই যে ডাব্লিউবিসি ব্লাড ভেসেল থেকে বের হয়ে সেই যেখানে করোনা ভাইরাস আছে টিস্যু স্পেসে, সেখানে যে যাচ্ছে, এখানে যাওয়ার যে ওয়েটা, সেগুলো যে স্টেপ গুলো পার হয়ে যায়, সেই স্টেপ গুলোই হচ্ছে ডাব্লিউবিসি প্রপার্টিস। ঠিক আছে? তো প্রপার্টিস হচ্ছে মেইনলি চারটা যদি আমরা বলি তাহলে হচ্ছে কি, প্রথমে হচ্ছে ডায়াবেটিস, তারপর অ্যামিবয়েড মুভমেন্ট, কেমোট্যাক্সিস, আর হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তবে অনেক অনেক ম্যাডামরা মার্জিনেশনটাও শুনতে চায়, প্রথমে মার্জিনেশন শুনতে চায়। তাহলে যদি আমরা মার্জিনেশন ধরে বলি তাহলে হচ্ছে পাঁচটা। তাহলে কি হবে? পাঁচটা কি? মার্জিনেশন, ডায়াবেটিস, অ্যামিবয়েড মুভমেন্ট, কেমোট্যাক্সিস, সর্বশেষে হচ্ছে ফ্যাগোসাইটোসিস। মার্জিনেশনটা কি? এখন যদি ইন্ডিভিজুয়ালি প্রতিটা প্রপার্টিস আমি ডিসকাস করতে চাই তাহলে প্রথমে হচ্ছে মার্জিনেশন। তাহলে মার্জিনেশন কি? আমি কি বলছি যে প্রপার্টিস গুলো আসলে কি করতে হবে? আমাদেরকে ডাব্লিউবিসিটা ব্লাড ভেসেলের মধ্যে আসছে, সেখান থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে যেখানে ইনফেকশনের সোর্স, হ্যাঁ, যেখানে ইনফেকশনের সোর্স সেখানে নিয়ে যেতে হবে। তো এটার জন্য প্রথমে কি করতে হবে? যে ব্লাড ভেসেলটার যে ওয়ালটা আছে তার সাথে এই ডাব্লিউবিসি কে অ্যাটাচ হতে হবে, অ্যাডহেশন হতে হবে। ঠিক আছে? যখনই ইনফেকশন হবে তখনই ব্লাড ভেসেলের কি হবে? ব্লাড ভেসেলটা ইনফ্লামড হয়ে গেছে। তো এখন এই ডাব্লিউবিসি এই যে ব্লাড ভেসেলের ওয়ালের সাথে যে অ্যাডহেশন হবে সেটাই হচ্ছে মার্জিনেশন। ঠিক আছে? তারপর নেক্সট কি? মার্জিনেশন হওয়ার পর এখন কি করতে হবে? ব্লাড ভেসেলের ওয়ালের সাথে অ্যাডহেশন হলো, এখন এই ব্লাড ভেসেল থেকে বের হতে হবে। ঠিক আছে? ডাব্লিউবিসিটাকে আমাদের ব্লাড ভেসেল থেকে বের হয়ে টিস্যু স্পেসে আনতে হবে। তো এই যে প্রসেসটা সেটাকে বলা হয় হচ্ছে ডায়াবেটিস। ঠিক আছে? ডায়াবেটিস সেটা কিভাবে হয়? দেখো, ডায়াবেটিস যখনই কোনো টিস্যু ইনফ্ল্যামড হয়, হ্যাঁ, যখনই কোনো টিস্যু ইনফ্ল্যামড হয় তখনই সেখানে কিছু প্রোটিন মলিকিউল এক্সপ্রেস হয়, যেমন এই যে ইন্টারসেলুলার অ্যাডহেশন মলিকিউল, সিলেক্টিন, এগুলো হচ্ছে এক্সপ্রেস হয়। তো এগুলোর যে রিসেপ্টর সেগুলো থাকে হচ্ছে এই যে হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসির গায়ে। যখনই ইনফেকশন হবে তখনই কি হবে? কিছু প্রোটিন মলিকিউল, যেগুলোর নাম হচ্ছে যেমন এই যে ইন্টারসেলুলার অ্যাডহেশন মলিকিউল 1, সিলেক্টিন, এগুলো হচ্ছে সেই টিস্যুতে এক্সপ্রেস হবে, সেগুলো রিসেপ্টর থাকে হচ্ছে ডাব্লিউবিসির গায়ে। তো এখন কি হবে? প্রথমে এই যে এই প্রোটিন মলিকিউল গুলো এক্সপ্রেস হলো, তারপর ডাব্লিউবিসি তার রিসেপ্টর দিয়ে সেগুলোর সাথে টাইটলি বাইন্ড করবে। আর এটা কি? এটা হচ্ছে এন্ডোথেলিয়াল জাংশন, যেটা জাংশন বিটুইন দুটা সেলের মাঝখানে যে সেল, হ্যাঁ, দুটা সেলের মাঝখানে যে জাংশন সেটা এন্ডোথেলিয়াল সেল। এখন এখান দিয়ে বের করে আমাদেরকে এই যে ইনফ্লাম টিস্যু এই জায়গায় আনতে হবে, জাংশনটাকে পার করে এই ইনফ্লাম টিস্যুকে আনতে হবে। তাহলে প্রথমে কি হলো? এই প্রোটিন মলিকিউল গুলো এক্সপ্রেস হলো, তারপর ডাব্লিউবিসি এসে ওদের সাথে বাইন্ড করলো, বাইন্ড করে টাইটলি এই এন্ডোথেলিয়াল জাংশনের সাথে আটকাই গেল। তারপর কি করবে? তারপর এই যে স্ক্রু এন্ডোথেলিয়াল সিউডোপোড বের করবে, সিউডোপোড বের করে এই এন্ডোথেলিয়াল জাংশন দিয়ে এক্সপ্রেস করে এই ইনফ্লাম টিস্যুর এখানে চলে আসবে। ঠিক আছে? এটাই হচ্ছে ডায়াবেটিস, এক্সট্রাভাস্কুলার
স্পেসে চলে আসলো। তাহলে কি হয়, প্রথমে রোলিং অ্যাডহেশন হয়, তারপর টাইট বাইন্ডিং হয়, তারপর ডায়াবেটিস মানে স্কুইজ করে যে এক্সট্রাভাস্কুলার সেলে চলে আসে সেটাই হচ্ছে ডায়াবেটিস। তারপর আলটিমেটলি মাইগ্রেশন মানে যেখানে ইনফেকশনটা আছে সেই জায়গায় চলে যাবে সেটা। তাহলে ডায়াবেটিসটা আমি কি বললাম, যে ব্লাড ভেসেল থেকে বের হয়ে এক্সট্রা ভাস্কুলার স্পেসে যে ডাব্লিউবিসিটা আসবে সেটাই হচ্ছে ডায়াবেটিস। তারপর এখন এক্সট্রা ভাস্কুলার স্পেসে আসলো, আসার পর এখন কি হবে, এখন কি করতে হবে, সেলটাকে আমাদের যেখানে ইনফেকশনের সোর্সটা আছে সেই জায়গায় নিয়ে যেতে হবে। সেটা কিভাবে যেতে পারে, সেটা হচ্ছে আমাদের সেলগুলো বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মুভমেন্ট হয়। আমরা জানি যে সেলে অনেক ধরনের মুভমেন্ট হয়। তো ডাব্লিউবিসির ক্ষেত্রে যে মুভমেন্টটা হয় সেটা হচ্ছে অ্যামিবয়েড মুভমেন্ট। হ্যাঁ, অ্যামিবয়েড মুভমেন্ট তোমাদের জিপির মধ্যে পড়ানোর কথা ছিল, কিন্তু ওখানে আমরা সাধারণত অতটা ডিটেলস পড়াই না, যেহেতু ডাব্লিউবিসির ক্ষেত্রে এটা পড়ানো হয় ডিটেলস। তো তারপর নেক্সট হবে হচ্ছে অ্যামিবয়েড মুভমেন্ট। এই ডাব্লিউবিসিটা এখন অ্যামিবয়েড মুভমেন্টের মাধ্যমে যেখানে ইনফেকশনের সোর্স সেই জায়গাটাতে যাবে। তো অ্যামিবয়েড মুভমেন্টটা কিভাবে হয়, যেটা যদি একটা সেল হয়, কি করবে, সেলের এক সাইড থেকে প্রোট্রুশন হবে। হ্যাঁ, এক সাইডে প্রোট্রুশন হয়ে সেলটা সামনে আগায় যাবে, এবং তারপর প্রোট্রুশন হওয়ার পর কি হবে, সেলটা হচ্ছে এই যে বেসমেন্ট মেমব্রেনের সাথে ফিক্সড হয়ে যাবে। ফিক্সড হয়ে গেল, ফিক্সড হওয়ার পর কি হবে, এই যে সেলের যে পিছনের অংশটা সেটা আবার সামনে আগায়, যেখানে আগে প্রোট্রুশন হয়েছিল সেই জায়গায় চলে যাবে। তো এইভাবে ধীরে ধীরে সেলটা আগাতে থাকবে। আগাতে আগাতে কোথায় যাবে, ইনফেকশনের সোর্স। এবং এই যে আগায় আগায় যাচ্ছে, সেটা কেন যাচ্ছে, কি কারণে, কি দিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে, কিছু কেমিক্যাল ফ্যাক্টর দিয়ে অ্যাট্রাক্টেড হয়। কিছু কেমিক্যাল ফ্যাক্টর দিয়ে অ্যাট্রাক্টেড হয়, এবং এই যে কেমিক্যাল ফ্যাক্টর গুলো দিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে কেমোটেক্সিস। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে কেমোটেক্সিস, যেটা হচ্ছে আমাদের নেক্সট প্রপার্টি। এখন এই কেমোট্যাকটিক এজেন্ট হিসেবে কারা কাজ করে, বেশ কিছু জিনিস কাজ করতে পারে। একটা হচ্ছে যে ব্যাকটেরিয়া বা ভাইরাস গুলো যে আমাদের ইনভেড হচ্ছে বডিতে, তারা বিভিন্ন ধরনের টক্সিন রিলিজ করতে পারে, সেগুলো কেমোট্যাকটিক ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। তারপর এরা যখন ঢুকছে আমাদের বডিতে, তখন কি করে, যে টিস্যু সেলটা ছিল সেটাকে ডিস্ট্রয় করে দেয়, মানে ডিজেনারেটিভ চেঞ্জ হয়, এবং সেখান থেকে ইনফ্লাম টিস্যু রিলিজ হয়, সেগুলো কেমোট্যাকটিক ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। তারপর এখানে কি হবে, ইমিউনোলজিক্যাল রিয়াকশন হতে পারে, হয়ে বিভিন্ন ধরনের কমপ্লিমেন্ট বাই প্রোডাক্ট হিসেবে তৈরি করতে পারে, সেগুলো হচ্ছে কেমোট্যাকটিক ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। তারপর যদি ব্লাড ভেসেল ড্যামেজ হয়, তখন কি হবে, ব্লাড ক্লটিং মেকানিজম শুরু হয়ে যাবে, রিয়াকশন প্রোডাক্ট অফ ক্লটিং মেকানিজম তৈরি হবে, সেগুলো হচ্ছে কেমোট্যাকটিক এজেন্ট হিসেবে কাজ করতে পারে। এখন এই যে এই বিভিন্ন ধরনের কথাগুলো বললাম, বিভিন্ন ধরনের কেমোট্যাকটিক এজেন্ট, সেগুলো কি করবে, সেগুলো ওই ডাব্লিউবিসি সেলটাকে নিচের দিকে অ্যাট্রাক্ট করবে, এবং ডাব্লিউবিসি সেলটা অ্যামিবয়েড মুভমেন্ট দ্বারা সেই সোর্সের দিকে আগায় যাবে। ঠিক আছে, আর এই যে কেমিক্যাল সোর্সের দিকে যে আগায় যাচ্ছে সেটাকেই বলা হয় হচ্ছে কেমোট্যাক্সিস। তারপর নেক্সট যেটা সবার শেষে, সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এটা সবথেকে ইম্পর্টেন্ট। এখন তো সোর্সের কাছে চলে গেছে, যেখানে ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে সেখানে আমাদের ডাব্লিউবিসি সেলটা চলে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে, সেই সোর্সটাকে কিল করতে হবে, কিল করতে হবে বা ইনঅ্যাক্টিভ করতে হবে। সেটা যেভাবে হয় সেটাকেই বলা হয় হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এই যে ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিসের আবার অনেকগুলো স্টেপ আছে, 4টা স্টেপ আছে। হচ্ছে এই যে আমাদের বডিতে যে একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকছে, এখন ডাব্লিউবিসি যে সেটাকে চিনতে পারতেছে যে এটা একটা হচ্ছে আমাদের বডির জন্য একটা ক্ষতিকর জিনিস। এইটা যে চিনতে পারাটা, যে আমাদের ডিফেন্স মেকানিজম হোয়াইট ব্লাড সেল চিনতে পারলো যে বডিতে একটা খারাপ জিনিস, ক্ষতিকর জিনিস ঢুকছে, একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস, এই চিনতে পারাটাই হচ্ছে অপসোনাইজেশন। যদি মেডিকেল টার্মে বলি তাহলে কি বলবো, process by which a pathogen is selected for phagocytosis and destruction is called opsonization. আবার বলি, process by which a pathogen is selected for phagocytosis and destruction is called opsonization. তাহলে চিনে ফেললো, হ্যাঁ, আমাদের করোনা ভাইরাসকে চিনে ফেলছে ডাব্লিউবিসি। তারপর নেক্সট কি করতে হবে, এখন সেটার সাথে অ্যাটাচড হতে হবে, অ্যাটাচড হয়ে সেটাকে ইনলাভ করতে হবে। সেটা এখন কিভাবে হবে, যখনই চিনে ফেললো তখনই কি করবে, ডাব্লিউবিসিটা ওই সেলের সাথে যে অ্যাটাচড হবে, অ্যাটাচড হওয়ার পর কি করবে, কেন অ্যাটাচড হয়,
কারণ তখন হচ্ছে একটা অ্যান্টিবডি ফর্মেশন হয়, যে অ্যান্টিবডিটা দিয়ে আমাদের ডাব্লিউবিসি ওটার সাথে অ্যাটাচ করতে পারে। অ্যাটাচ হওয়ার পর কি করবে, চারপাশ দিয়ে সিউডোপোড বের করবে। হ্যাঁ, চারপাশ দিয়ে সিউডোপোড বের করে কি করবে, সেই সিউডোপোড গুলো আবার একটার সাথে আরেকটা জয়েন্ট হয়ে যাবে। জয়েন্ট হয়ে কি করলো, চারদিক দিয়ে ওই ভাইরাসটাকে ইনসার্কেল করে ফেললো। ইনসার্কেল করে সেটাকে নিজের মধ্যে একটা মানে ইংলাফ করে ফেললো। ইংলাফ করার পর কি হবে, নেক্সট স্টেপ কি হবে, যে ভাইরাসটাকে আমরা ইংলাফ করে ফেলছি, এখন হচ্ছে এটা সেল মেমব্রেন থেকে ডিটাচড হয়ে যাবে। ডিটাচড হয়ে সাইটোপ্লাজমিক স্পেসে আসবে একটা ক্লোজড ক্যাভিটি হিসাবে। তো এই যে ক্লোজড ক্যাভিটি হিসাবে সেল মেমব্রেন থেকে ডিটাচড হয়ে সাইটোপ্লাজমিক স্পেসে আসবে, সেটাই হচ্ছে ফ্যাগোসিন। সেটাই হচ্ছে ফর্মেশন অফ ফ্যাগোসিন। তারপর এখন ফ্যাগোসিন তৈরি হয়ে গেল, একটা ক্লোজড ক্যাভিটির মধ্যে ডাব্লিউবিসিটা আমাদের ভাইরাসটাকে ঢুকাই ফেলছে। এখন কি করতে হবে আমাদেরকে, সেটাকে কিল করতে হবে। এখন কিলিংটা কিভাবে হয়, কিলিং অনেক ভাবে হতে পারে। প্রথমে কি হয় দেখো, ফ্যাগোজোমের সাথে লাইসোজোম এসে অ্যাটাচ করে। অ্যাটাচ করে কি হয়, তো কি তৈরি করে, ফ্যাগো লাইসোজোম। ঠিক আছে, আমরা জানি যে লাইসোজোম কি, লাইসোজোমের ফাংশন কি, লাইসোজোম থেকে অনেক ধরনের ডাইজেস্টিভ এনজাইম রিলিজ হয়। তো সেই ডাইজেস্টিভ এনজাইম গুলো কি করতে পারে, ব্যাকটেরিয়াটাকে ডাইজেস্ট করে দিতে পারে বা ইনঅ্যাক্টিভ করে দিতে পারে। তো এক নম্বর কিলিং এর ক্ষেত্রে প্রথমে কি করতে পারে, যে ফ্যাগোলাইসোজোম, লাইসোজোম ফ্যাগোজোমের সাথে অ্যাটাচ হয়ে ফ্যাগোলাইসোজোম তৈরি করে। পরে লাইসোজোম থেকে যে বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ এনজাইম গুলো রিলিজ হয়, সেগুলো ব্যাকটেরিয়াটাকে ডিগ্রেড করে দিতে পারে অথবা ডাইজেস্ট করে ফেলতে পারে, মানে ইনঅ্যাক্টিভ করে দিতে পারে। তারপর নেক্সট কি হতে পারে, নেক্সট যেটা হতে পারে যে বিভিন্ন ধরনের অক্সিডেটিভ রিয়াকশন হতে পারে। হ্যাঁ, সেলের মধ্যে বিভিন্ন ধরনের অক্সিডেটিভ রিয়াকশন হয় এবং বিভিন্ন ধরনের অক্সিজেন পার্টিকেল রিলিজ হয়, যেমন সুপার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড, হাইড্রোক্সিল আয়ন। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ এবং কিলিং এজেন্ট হিসাবে কাজ করে, বা ব্যাকটেরিওসিডাল বা ভাইরোসিডাল এজেন্ট হিসাবে কাজ করে। তখন যখনই এই অক্সিজেন হাইলি রিঅ্যাক্টিভ অক্সিজেন পার্টিকেল গুলো রিলিজ হয়, সেগুলো হচ্ছে সেই ব্যাকটেরিয়াটাকে কিল করতে পারে বা ইনঅ্যাক্টিভ করতে পারে। আর কি হতে পারে, আর হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ হতে পারে, যেমন ডিফেন্সিন, মাইলোপার অক্সিডেজ, তারপর এলাস্টেজ। তো এদেরও হচ্ছে ব্যাকটেরিওসিডাল বা ভিরোসিডাল প্রপার্টিস আছে, যেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাসকে কিল করতে পারে। তো এই প্রসেসের মাধ্যমে কি হবে, আলটিমেটলি কিলিং এন্ড ডিগ্রেশন, মানে যে ব্যাকটেরিয়া বা ভাইরাসটা ঢুকছিল সেটাকে আমরা হচ্ছে কিল করে ফেললাম, আমাদের বডি তাহলে ইনফেকশন থেকে রিলিফ পেয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমরা কি বললাম, মেইনলি যেটা বলা হলো যে প্রপার্টিস অফ ডাব্লিউবিসি। প্রপার্টিস অফ ডাব্লিউবিসি বলছি যে কি ওয়েট আছে, যেভাবে একটা ফরেন পার্টিকেলকে ডাব্লিউবিসি ডিস্ট্রাকশন করছে, সেটা কোন কোন ওয়েতে হচ্ছে, সেটাই হচ্ছে প্রপার্টিস। এবং এগুলো হচ্ছে প্রতিটা একবারে একসাথেও আসতে পারে পরীক্ষায়, যে প্রপার্টিস অফ ডাব্লিউবিসি ডিসক্রাইব করো, বা ইন্ডিভিজুয়ালি আসতে পারে যে হোয়াট ইজ ফ্যাগোসাইটোসিস, অথবা কিলিংটা কিভাবে হয়, বা কেমোটেক্সিস কি জিনিস, ডায়াবেটিস কি জিনিস, এভাবে ইন্ডিভিজুয়ালও আসতে পারে। কিন্তু ভাইভাতে তো ফ্রিকুয়েন্টলি আলাদা আলাদা করে জিজ্ঞাসা করাই হয়। ভাইভাতে অনেক কিছু জিজ্ঞাসা করতে হতে পারে, হোয়াট ইজ অপসোনাইজেশন, তারপর ফ্যাগোসিন কিভাবে তৈরি হচ্ছে, কোন কোন প্রসেসে কিল করতেছে, এভাবে আলাদা আলাদা করে সবগুলো কোশ্চেন হতে পারে। হোয়াট ইজ ডায়াবেটিস, মার্জিনেশন কি। তাহলে প্রপার্টিস হয়ে গেল, সাথে আমরা সবগুলো ডিটেলস আলোচনা করে ফেললাম। তারপর নেক্সট একটা কথা আছে, যে হচ্ছে আমাদের বডিতে কোনটা ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে। যখনই একটা ভাইরাস ঢুকবে, তখন সবার আগে কে রেসপন্স করবে, সেগুলো হ্যাঁ সেটার একটা লাইন দিয়ে বলা আছে টাইটেলে, জাস্ট জানার জন্য, তেমন একটা ইম্পর্টেন্ট না। তো প্রথমে ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কাজ করে হচ্ছে টিস্যু ম্যাক্রোফেজ। আমরা বলছি যে ম্যাক্রোফেজ হচ্ছে মনোসাইটের এন্ড স্টেজ, বা যেগুলো মনোসাইট যখন টিস্যুতে স্টোর হয় বড় সেল হিসেবে, তখন সেগুলো ম্যাক্রোফেজ হয়। এক এক জায়গায় এক এক নাম, যেমন স্কিনের ক্ষেত্রে বলা হয় হিস্টোসাইট, লাংসে হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, লিভারে হচ্ছে কাফকর সেল। ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কাজ করে হচ্ছে এই টিস্যু ম্যাক্রোফেজ গুলো। তারপর সেকেন্ড লাইন ডিফেন্স হিসেবে হয় নিউট্রোফিল ইনভেশন। হ্যাঁ, সেই ইনফ্লামড এরিয়াতে যে নিউট্রোফিল যখন ইনভেশন হবে, আমরা যে প্রপার্টিস গুলো বললাম সেই মাধ্যমে, সেটা হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স। থার্ড লাইন ডিফেন্স হচ্ছে আবার হচ্ছে ম্যাক্রোফেজের ইনভেশন হবে। প্রথমে একবার হয়েছিল, আবার সেকেন্ডলি আবার ম্যাক্রোফেজের ইনভেশন হয়, সেটা হচ্ছে থার্ড লাইন ডিফেন্স। আর সবার শেষে করে কি, এই যে ডাব্লিউবিসি গুলোর প্রোডাকশন বাড়ায় দেয়, গ্র্যানুলোসাইট এন্ড মনোসাইটের প্রোডাকশন বাড়ায় দেয়, সেটা হচ্ছে ফোর্থ লাইন ডিফেন্স। তাহলে ফার্স্ট লাইন হচ্ছে টিস্যু ম্যাক্রোফেজ, সেকেন্ড লাইন হচ্ছে নিউট্রোফিল ইনভেশন, থার্ড লাইন হচ্ছে
সেকেন্ড ম্যাক্রোফেজ ইনভেশন, এন্ড সবার শেষে হচ্ছে ইনক্রিজ প্রোডাকশন অফ গ্র্যানুলোসাইট এন্ড মনোসাইট। তো এটাই মোটামুটি ডাব্লিউবিসি থেকে এগুলো জানলেই হবে, এর বাইরে আর কিছু জানার দরকার নেই। এখানেই হচ্ছে শেষ। মেইনলি হচ্ছে প্রপার্টিজ গুলো, ফাংশন গুলো, জিনিসগুলো একটু বুঝে পড়লেই আর ভোলা হবে না। আজকে হচ্ছে তাহলে এখানে শেষ করতেছি। কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানায়ও, আমি পরে রিপ্লাই দেবো।